হতে পারে, বাচ্চা হইতেছে গিয়ে আপনার পিটোমেটার মানে কি ফিটাল ইয়ে হইতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে সব তাদেরকে ওই সময় বলবো। হ্যাঁ, তারপর হচ্ছে মানে প্রম হয়ে যেতে পারে, এই আর কি। প্রম না, সরি, রাপচার মেমব্রেন হয়ে যেতে পারে। তারপর হচ্ছে রাপচার মেমব্রেন হলে কি কি হবে, আপনার হতেছে গিয়ে ইনফেকশন হয়ে যেতে পারে। মানে এগুলো সব হতেছে কি তাকে ডিসকাস করতে হবে, প্রলং প্রেগন্যান্সির কমপ্লিকেশনস গুলা। 41 উইকসে আমি সেম এজ রুটিন কেয়ার করবো, প্লাস তাকে ডিসকাস করবো লেবার প্ল্যান হিসেবে নিব, যে তার কিভাবে সে লেবার ডেলিভারি করবে, আর হচ্ছে পসিবিলিটিস অফ ইন্ডাকশন অফ লেবার করবো 41 উইকসে গিয়া। এখন এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, বুকিং ভিজিটে আমরা কি কি করি, পরীক্ষার কোশ্চেন। এইটা ইম্পর্টেন্ট যে 10 থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে আমরা কি কি করি। একটা হচ্ছে ডাউন স্ক্রিনিং করার জন্য নাকাল ট্রান্সলুসেন্সি টেস্ট করব, নাকাল ট্রান্সলুসেন্সি স্ক্যান দেখবো। একটা হচ্ছে আর্লি স্ক্যান টু কনফার্ম দ্য ডেট। একটা হচ্ছে মাল্টিপল প্রেগন্যান্সি, কয়টা জেস্টেশনাল স্যাক আছে ওটা দেখবো আমরা। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে 28 সপ্তাহ। 28 সপ্তাহ কেন ইম্পর্টেন্ট? 28 সপ্তাহ হচ্ছে কি আমরা ওই যে এটা দিতে পারি, ওজিটিটি করি আমরা 24 থেকে 28 সপ্তাহ ওজিটিটি করি। তারপর হচ্ছে কি আপনার আয়রন প্রোফাইল মানে আয়রন প্রোফাইলেক্সিস দেই, অ্যান্টিডি প্রোফাইলেক্সিস দিতে পারি। ঠিক আছে, 34 সপ্তাহ ইম্পর্টেন্ট রাখবেন। 34 সপ্তাহে আমরা সেকেন্ড ডোজ অফ অ্যান্টিডি দিয়ে দিব, আর লেবার এবং বার্থ প্ল্যান সম্পর্কে তাকে জানাবো। হ্যাঁ, এরপর ইম্পর্টেন্ট কি, এরপর ইম্পর্টেন্ট হতেছে 36 উইক। আমরা এখানে কি করতে পারি, এক্সট্রাসেফালিক ভার্সনটা শুরু করতে পারি ফর প্রাইমিপেরা ওমেন। ইনফরমেশন কি দিব আমরা, ব্রেস্ট ফিডিং কিভাবে করাবে, ভিটামিন কে। আমরা তো বাচ্চাকে তো ভিটামিন কে আমরা তো সবাই দেই, ওইখানে আবার সবাইকে দেন, আমরা তো সবাইকে দিয়ে দিই, ভিটামিন কে খাওয়াই দিই। ওইখানে হচ্ছে কি বাচ্চাকে ভিটামিন কে খাওয়াবো, কেন খাওয়াবো, যাতে বাচ্চার হেমোরেজিক ডিসঅর্ডার গুলো না হয়। এখানে হচ্ছে কি ভিটামিন কে খাওয়াবো। বেবিস ব্লুজ মানে কি, বেবিস ব্লুজ মানে হচ্ছে কি ওই যে বলে না পোস্টপার্টাম ডিপ্রেশন, পোস্টপার্টাম ব্লু, আর হচ্ছে গিয়ে পোস্টপার্টাম সাইকোসিস। এগুলা সম্পর্কে পেশেন্টকে ধারণা দিতে হবে যে তোমার প্রথম 24 ঘন্টার পরে তোমার হতেছে পোস্টপার্টাম ব্লু হতে পারে। পোস্টপার্টাম ব্লু হলে কি হবে, তাকে যে রেস্ট দিতে দিব আমরা, একটু হচ্ছে সিডেটিভ দিব, তাকে হচ্ছে কি কাউন্সিলিং করতে হবে, তাকে হচ্ছে ফ্যামিলি সবাইকে মানে কি বলে, ফ্যামিলি সবাই তাকে সাপোর্ট দিবে, তার কেয়ার গিভার সাপোর্ট দিবে, কিভাবে দিবে, এগুলো সব তার সাথে ডিসকাস করতে হবে। সাইকোসিস হলে কি করবে, সে বাচ্চারা মেরে ফেলতে চাবে। হ্যাঁ, এবং সাইকোসিস তার হচ্ছে 1 বছরের মধ্যেও হইতে পারে। এগুলো সব তাকে জানাইতে হবে। ডিপ্রেশনও তার জানাইতে হবে যে পোস্টপার্টাম ডিপ্রেশনে কি কি সাইন সিম্পটম থাকবে। সো এভরিথিং আমরা কখন ডিসকাস করবো, এট 36 উইক। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে 40 উইকস এর মধ্যে আমরা হচ্ছে প্রলং প্রেগন্যান্সি সম্পর্কে ডিসকাস করবো। 41 উইকস এ হচ্ছে ইন্ডাকশন অফ লেবার সম্পর্কে ডিসকাস করবো। এগুলা থেকে, এই দাগ দাগ গুলা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, আর 25 সপ্তাহ থেকে শুরু করে আমরা প্রত্যেকবার কি করব, বিপি, ইউরিন ডিপস্টিক, সিমফাইসিও ফান্ডাল হাইট, এই তিনটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমি স্পেসিফিক পয়েন্ট কি কি আছে নৌশিয়া ভমিটিং এর ক্ষেত্রে। এখানে দেখেন কি কি হইতে পারে। ন্যাচারাল রেমেডি হিসেবে আমরা কি করব, যদি যার হচ্ছে নৌশিয়া ভমিটিং কমতেছে না, আপনি ওষুধ দিলেন, হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন গুলো দিলেন আপনি পেশেন্টকে, তো প্রোমেথাজিন, হ্যাঁ, সাইক্লোপ্রোপেরাজিন এগুলো দিলেন, আপনি কমলো না, তখন তাকে কি করবো, ন্যাচারাল রেমেডিও তাকে আমি দিতে পারি। কি দিবে, সে কি খাবে, হাতের মধ্যে আদা রাখবে, জিঞ্জার অথবা হচ্ছে আকুপাঙ্কচার দিতে পারি আমরা P6 পয়েন্টে, এই যে এই জায়গায়। এখানে যদি এরকম এরকম করে আকুপাঙ্কচার দেন, ফুটাফাটি করেন, তাহলে হচ্ছে গিয়ে তার রিস্টে দিলে সে হচ্ছে গিয়ে আপনার নশিয়া ভমিটিং এর চান্সেসটা কমে যায়। অ্যান্টিহিস্টামিন শুড বি ফার্স্ট লাইন দিতে পারি আমরা, ভিটামিন ডি দিব সাথে। হ্যাঁ, তারপর হচ্ছে all women should be informed at booking appointment about the importance of their own and their baby's health of maintaining adequate vitamin D stores during pregnancy whilst breastfeeding। তাহলে হচ্ছে পেশেন্টকে এবং পেশেন্ট বাচ্চাকে ভিটামিন ডি মানে ভিটামিন ডি এর ইম্পর্টেন্স সম্পর্কে জানাইতে হবে, এবং এটা যাতে তারা পায় সেটা এনশিওর করতে হবে। ভিটামিন ডি স্টোরেজ বাড়াইতে হবে। ঠিক আছে, অ্যাডিকুয়েট ভিটামিন ডি স্টোরেজ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ভিটামিন ডি ওমেন হচ্ছে গিয়ে মে চুজ টু টেক 10 মাইক্রোগ্রাম ভিটামিন ডি পার ডে। অ্যাটলিস্ট প্রতিদিন তার 10 গ্রাম করে মাইক্রোগ্রাম করে ভিটামিন ডি খেতে হবে। অ্যাজ ফাউন্ড ইন হেলদি স্টার্ট মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট, ইট ওয়াজ কনফার্ম 2020। ঠিক আছে, চিফ মেডিকেল অফিসার অ্যাডভাইস all pregnant and breastfeeding women should take daily supplement containing 10 মাইক্রোগ্রাম of vitamin D। যে সাপ্লিমেন্টের মধ্যে অ্যাটলিস্ট 10 মাইক্রোগ্রাম ভিটামিন ডি আছে, মাল্টিভিটামিন সাপ্লিমেন্টেশন, তার মধ্যে অবশ্যই 10 মাইক্রোগ্রাম ভিটামিন ডি থাকতে হবে, এবং এটা সে যতদিন পর্যন্ত ব্রেস্টফিড করাতেছে ততদিন পর্যন্ত তার খেতে হবে। ঠিক আছে, এটা বলতেই হবে এটা। ঠিক আছে, আচ্ছা, পার্টিকুলারলি কেয়ার শুড বি টেকেন ইন দ্য ওমেন অ্যাট রিস্ক। এশিয়ান ওবেস ফুড ডায়েট যারা নেয়, অ্যালকোহল যারা নেয়, তাদেরকে হতে সেটা নিতেই হবে। হ্যাঁ, এশিয়ান ওমেন কারা, এশিয়ান ওমেন আমরা, তাহলে এশিয়ান ওমেন কারা, তারা বলে কিসের জন্য, কারণ হতেছে কি আমরা একটু লম্বা হাতা করি,
মানে সান এক্সপোজার আমরা কম হই, আমরা তো যাই হইতেছে গিয়ে সি বিচে গিয়ে উল্টায় পাল্টায় পড়ে থাকি না। তো ওরা ওরা যেটা করে যে যেহেতু ওদের হইতেছে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন আমরা কম পাই, এবং মানে সাউথ এশিয়ান কান্ট্রি গুলোতে কি হয়, এশিয়ান কান্ট্রি গুলোতে দেখা যায় যে হচ্ছে মুসলিম কান্ট্রি যারা তারা হচ্ছে বোরখা পরে, জিও বা যারা বা হচ্ছে গিয়ে আপনার যারা পাদ্রি যারা, হ্যাঁ নান যারা, তারা হচ্ছে গিয়ে এরকম ব্ল্যাক কাপড় পরে, তো তাদের ক্ষেত্রে কি হয় ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনটা ওইভাবে পায় না, এবং ম্যাক্সিমামেরই আপনি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। এটা শাহনাজ আপু আপনার মাইকটা একটু মিউট করবেন প্লিজ, থ্যাংক ইউ আপু। ওকে, তাহলে যারা হচ্ছে কি ভিটামিন ডি মানে সান এক্সপোজ না, তাদের অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, ভিটামিন ডি অ্যাটলিস্ট 10 মাইক্রোগ্রাম আছে সেটা আমাদেরকে অ্যাডভাইস করতে হবে। অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টার। কেন বলেন তো, অ্যালকোহলে কি হয়? হুম, ইথানল, হ্যাঁ বলছিলাম। হ্যাঁ কিন্তু ওটার নাম কি? কি হয় শাহনাজ আপু, তামিন আপু, ফার্মাতে পড়ে আসছি আমরা, অ্যালকোহলে কি হয়, কোন ইয়েটা হয় বাচ্চার? ফিটাল অ্যালকোহলিক সিনড্রোম। হ্যাঁ ভেরি গুড, ফিটাল অ্যালকোহল, ফিটাল অ্যালকোহলিক সিনড্রোম। ঠিক আছে ভেরি গুড, ঠিক আছে। তারপর হচ্ছে ইফ ওম্যান চুজ টু ড্রিঙ্ক অ্যালকোহল ডিউরিং প্রেগন্যান্সি দে শুড বি অ্যাডভাইস টু ড্রিঙ্ক নো মোর দ্যান, এই যে বললাম যেটা 1 to 2 ইউকে ইউনিট ওয়ান্স অর টুয়াইস আ উইক। ঠিক আছে, যারা বলে যে না আমি সবকিছু ছাড়তে পারবো, আমি মদ খাওয়া ছাড়তে পারবো না, এরকম যদি বলে বসে পেশেন্ট, তখন আপনি কি করবেন? তাকে বলবেন যে আপনি সপ্তাহে বা 2 সপ্তাহে 1 থেকে 2 আউন্স একটুখানি জাস্ট জিবা লাগাবেন আমরা লাগাবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে 1 থেকে 2 আউন্স পার উইক, অর হচ্ছে 1 to 2 আউন্স পার টুয়াইস ইন আ উইক। ঠিক আছে, এটা হচ্ছে কি সে এর বেশি নিতে পারবে না। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে তার এক্সট্রা কথাবার্তা কিছু। এটা কি কোশ্চেন দিল সফট চিজের মধ্যে? ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা চলে আসি ব্রেস্ট ফিডিং প্রবলেম। ব্রেস্ট ফিডিং এর কি একটা চার্ট ছিল? আচ্ছা, এরপর আমরা চলে আসবো হচ্ছে ব্রেস্ট ফিডিং প্রবলেমে। হ্যাঁ, এটা একটু আমরা দেখি। ঠিক আছে, তাহলে ব্রেস্ট ফিডিং প্রবলেমে আমাদের যেটা হয় সব থেকে বেশি, সেটা কি হয়? একটা হয় হচ্ছে ম্যাস্টাইটিস, আর একটা হয় হচ্ছে অ্যাবসেস, তাই তো? ম্যাস্টাইটিস আর একটা হয় হচ্ছে গিয়ে অ্যাবসেস। ওকে, তাহলে ম্যাস্টাইটিসটা কি? ম্যাস্টাইটিস এফেক্ট অ্যারাউন্ড 1 in 10 ব্রেস্ট ফিডিং ওম্যান। এটা খুবই 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 কমন। 1 in 10 কি বলছি, ভেরি কমন। 1 থেকে 1/1 to 1/10 ইজ আ ভেরি কমন। 1/10 to 1/100 সেটা হচ্ছে কমন। 1/100 থেকে 1/1000 সেটা হচ্ছে আপনার কমনের পরে কি? আনকমন। তারপর হচ্ছে রেয়ার, তারপর ভেরি রেয়ার। ঠিক আছে, 1000 থেকে যদি লাখ হয়, 10,000 হয় সেটা হচ্ছে কি রেয়ার, আর যদি 10,000 থেকে আপনার হচ্ছে 1 লাখের উপরে চলে যায় সেটা হচ্ছে ভেরি রেয়ার, লাখে একজনের হয় সেটা হচ্ছে ভেরি রেয়ার। তো ম্যাস্টাইটিস এফেক্ট অ্যারাউন্ড 1 in 10 ব্রেস্ট ফিডিং ওমেন। এটা ইফ সিমেট্রিক্যালি যদি আনওয়েল থাকে, ইফ নিপল ফিশার প্রেজেন্ট, পেশেন্টের কি থাকবে? সে সিস্টেমেটিক্যালি আনওয়েল থাকবে, মানে পেশেন্টের কিছু ভালো লাগবে না, পেশেন্টের একটু জ্বর জ্বর থাকবে, পেশেন্টের নিপলে ফিশার প্রেজেন্ট থাকবে। If symptoms do not improve 12 to 24 hours of effective milk removal of if culture indicated infection, তাহলে কি করব আমরা এখানে? যে পেশেন্টের হচ্ছে গিয়ে এই সময় আমরা কি করব, পেশেন্টকে যদি জ্বর থাকে, পেশেন্টের ফিশার থাকে, এবং পেশেন্টের হতেছে গিয়ে এত বেশি মানে পেইনফুল ব্রেস্ট হইতেছে, ব্রেস্ট পুরো পেইনফুল হয়ে আছে, রেডিশ হয়ে আছে, যেটাকে আমরা বলতেছি ম্যাস্টাইটিস। তো সেই কন্ডিশনে আমরা কি করব? যদি ব্রেস্ট মিল্কটা রিমুভ করি, এফেক্টিভ মিল্ক রিমুভ করি, হ্যাঁ, রিমুভ করার পরও যদি 24 ঘন্টার মধ্যে যদি ব্যথাটা না কমে বা হচ্ছে ম্যাস্টাইটিস না কমে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? বা কালচার যদি ইন্ডিকেশন থাকে ইনফেকশনের, সেক্ষেত্রে আমরা কি দিয়ে দিব? ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক দিয়ে দিব। ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক কি দিব এখানে? ফ্লুক্লক্সাসিলিন 10 to 14 days। ব্রেস্ট ফিডিং অর এক্সপ্রেসিং শুড কন্টিনিউ ডিউরিং ট্রিটমেন্ট। হ্যাঁ, এই টাইমে হচ্ছে কি আমরা ব্রেস্ট ফিডিং
ব্রেস্ট ফিডিংটা আমরা হচ্ছে কি এটাকে এখানে কন্টিনিউ করতে পারবো, ফ্লুক্লোক্সাসিলিনে ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করা যায়। হ্যাঁ, ইফ লেফট আনট্রিটেড মাস্টাইটিস মে ডেভেলপ ইনটু ব্রেস্ট অ্যাবসেস, যদি আমরা মাস্টাইটিসের ট্রিটমেন্ট না করি সেক্ষেত্রে আমাদের অ্যাবসেস হয়ে যাবে। নরমালি মাস্টাইটিস তাহলে কতক্ষণের মধ্যে হয়, 24 আওয়ার্স এর মধ্যে মাস্টাইটিস ডেভেলপ করবে। ব্রেস্ট মিল্ক যদি এক্সক্লুড করে ফেলার পরে, মানে আপনার হচ্ছে গিয়ে রিমুভ করার পরেও যদি হচ্ছে গিয়ে না হয়, না ঠিক হয়, সেক্ষেত্রে আমরা ফ্লুক্লোক্সাসিলিন দিব। ইফ অ্যান্টিবায়োটিক নিডেড অর কালচার ইজ পজিটিভ, আমরা ফ্লুক্লোক্সাসিলিন দিয়ে দিব 14 ডেজ পর্যন্ত 6 আওয়ারলি, এবং দেওয়ার পরে আমরা কি করতে পারবো, বাচ্চা মানে বাচ্চা কি ব্রেস্ট ফিড করতে পারবে, পারবে না। ট্রিটমেন্ট করলে কি হয়ে যাবে, ওইখানে আবার অ্যাবসেস হয়ে যাবে। আর ব্রেস্ট ফিডিং ইজ অ্যাকসেপ্টেবল উইথ নিয়ারলি অল অ্যান্টি এপিলেপটিক ড্রাগস। হ্যাঁ, আমরা এখানে করতে পারবো। এবং যদি অ্যাবসেস হয়ে যায় সেক্ষেত্রে আবার কি করতে হবে আমার, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনসিশন ড্রেনেজ করতে হবে। ওকে, ইনসিশন ড্রেনেজ করতে হবে। আচ্ছা, এইটুকুই দিছে এখানে। আর ব্রেস্ট ফিডিং এ হচ্ছে গিয়ে অল অ্যান্টি এপিলেপটিক ড্রাগটা নিতে পারবে, এক্সেপ্ট হচ্ছে বারবিচুরেটটা নিতে পারবে না। হ্যাঁ, এখন এপিলেপসির মধ্যে কি কি আছে এখানে খুব ছোট ছোট করে লেখা, তো ছোট ছোট করে লিখে এটা পরে পড়ি। ব্রেস্ট ফিডিং কন্ট্রা ইন্ডিকেশনটা আগে আমরা দেখি, যেহেতু ব্রেস্ট ফিডিং করতেছি কখন আমরা ব্রেস্ট ফিডিং করাবো না। হ্যাঁ, গ্যালাক্টোসেমিয়া, ভাইরাল ইনফেকশন, কারা, এইচআইভি, এইচআইভিতে আমরা কি করব না, ভাইরাল ইনফেকশন যদি এইচআইভি যদি পজিটিভ থাকে আমরা কি করব, তাকে ব্রেস্ট ফিডিং করাতে না করব। ঠিক আছে, আরেকটা কি, একটা হচ্ছে ড্রাগ কন্ট্রা ইন্ডিকেশন। এইসব ড্রাগে হচ্ছে কি কন্ট্রা ইন্ডিকেটেড ব্রেস্ট ফিডিং এর জন্য, সেই সব ড্রাগ যদি পেশেন্ট নেয় সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে দিব না ব্রেস্ট ফিডিং করাতে। ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে মেইনলি হচ্ছে কি আমার যদি এইচআইভি পজিটিভ থাকে সেক্ষেত্রে আমরা কি করতে হবে, কি বটল ফিড করাইতে হবে। আরেকটা হচ্ছে গ্যালাক্টোসেমিয়া যদি থাকে। ঠিক আছে, আর ফলোইং ড্রাগস ক্যান বি গিভেন টু মাদার হু আর ব্রেস্ট ফিডিং। হ্যাঁ, সবই দেওয়া যায়, দেওয়া যায় না যেটা সেটা আমরা পড়বো। ঠিক আছে, তাহলে ফলোইং ড্রাগস শুড বি অ্যাভয়েডেড ইন ব্রেস্ট ফিডিং। কি কি, অ্যান্টিবায়োটিকের মধ্যে সিপ্রো, টেট্রা, ক্লোরামফেনিকল, সালফোনামাইড। হ্যাঁ, আমি এটা পড়তাম হচ্ছে গিয়ে সিটিসিএস। সিটিসিএস কি, সিটি পরীক্ষার ক্লাস ওয়ার্ক, ঠিক না? তাহলে সিটিসিএস টা কি, সিটিতে হচ্ছে সিপ্রো টেট্রা, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন। সিটিসিএস লিখে রাখতে পারেন পাশে, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, সালফোনামাইড। ঠিক আছে, সাইকিয়াট্রিক ড্রাগ, সাইকিয়াট্রিক ড্রাগস এর মধ্যে কি আছে, বেনজোডায়াজেপিন দিব না আমরা। বেনজোডায়াজেপিনে কি হয়, কি হয়, কি হয় তাজমিন আপু, কি হয়, কি হয়, কি হয় আপু, ফ্লপি বেবি সিনড্রোম। বেনজোডায়াজেপিনে ফ্লপি বেবি সিনড্রোম ফার্মা কেউ পড়েন না, কেউ পড়েন না। ফার্মা থেকে 35টা 40টা কোশ্চেন আসবে। ফার্মা দিয়ে কিন্তু পার্ট মানে পেপার বি পাস করতে হবে। হ্যাঁ, বেনজোডায়াজেপিনে ফ্লপি বেবি সিনড্রোম, ফ্লপি বেবি সিনড্রোম। ঠিক আছে, তাহলে হচ্ছে বেনজোডায়াজেপিন দিব না, বারবিচুরেট দিব না, তারপর কার্বিমাজল দিব না, অ্যাসপিরিন দিব না। অ্যাসপিরিনে কি হবে, হ্যাঁ, প্যাটেন্ট একটা সার্টিরোসাস, তো এটা তো পড়ে, কিন্তু অ্যাপসিনে কি হবে, ফিটাল হেমোরেজ হবে, মানে হেমোরেজ হবে বাচ্চার। ঠিক আছে, আর হচ্ছে কি সালফোনালিডি হবে। সাইটোটক্সিক ড্রাগ তো আমরা দিব না, অ্যামিডারন দিব না। তাহলে এইগুলা হচ্ছে মনে রাখবেন কোন কোন ড্রাগ আমরা দিব না। 5টা 6টা আছে মাত্র, এগুলা হচ্ছে দিব না, বাকি সবই দিতে পারবো। হ্যাঁ, বাকিগুলো মনে রাখার দরকার নেই, বাকি সবই দিতে পারবো। দিতে পারবো না অল্প কিছু ড্রাগ, এগুলো একটু মনে রাখতে হবে, সিটিসিএস আর হচ্ছে কি যে সাইকিয়াট্রিক, অ্যাসপিরিন, কার্বিমাজল, সালফোনালাইড, ইউরিয়া, সাইটোটক্সিক, এগুলো আমরা দিব না। ওকে, এখন কুইক ব্রেস্ট ফিডিং এ কোন কোন ড্রাগটা আমরা দিতে পারি, এই যে কনসিডার টু সেফ, এটা আমরা পড়ছিলাম। হ্যাঁ, ওয়াতে কি ছিল, ওয়ারফেরিন, একটাতে কি ছিল, অ্যামিডারন ছিল, কিন্তু এখানে আবার ওয়াজ হয়ে গেছে। ঠিক আছে, সোডিয়াম ভ্যালপুর। ঠিক আছে, ওয়াজ, অ্যামিডারন আপু, হ্যাঁ অ্যামিডারন, এই যে দিতে পারবো, এই যে দেখেন। না সরি, অ্যামিডারন নয়, এটা কি ছিল, অ্যামিডারন, অ্যামিডারন ছিল না, এটা ছিল হচ্ছে ওয়ারফেরিন, ওয়ারফেরিন আর ফার্মা দেখতে হবে আপু, মনে নেই। অ্যামিনোগ্লাইকোসাইড, সরি, অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যামিনোগ্লাইকোসাইড। ছিল, অ্যামাইনোগ্লাইকোসাইড মনে হয়, এটা একটু দেখতে হবে। দেখেন তো, হিট হিট মেট ওয়াই, এটা তো মাস্ট মনে রাখতে হবে। আমি সরি, আমি মাথায় আমার এখন আসতেছে না। তাহলে সেফ হচ্ছে কি ওয়ারফিন আর হচ্ছে সোডিয়াম ভ্যালকুয়েট। ঠিক আছে, আর মাস্ট বি অ্যাভয়েডেড এই যে এগুলা, এগুলো আমরা দিব না। ঠিক আছে, এগুলা দিব না। হ্যাঁ, মানে সব এ রিলেটেড, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টি ডিপ্রেসেন্ট, তারপর হচ্ছে কি আপনার সাইটোটক্সিক ড্রাগ, অ্যাসপিরিন, হ্যাঁ, এগুলো হচ্ছে লিভোথাইরক্সিন, এগুলো আমরা হচ্ছে দিব না। দিব কোনটা, এটা একটু মনে রাখেন, কনসিডার টু বি সেফ, এটা কিন্তু কনসিডার টু বি সেফ। হ্যাঁ, আর সেফ কোনগুলা, সেফ হচ্ছে যে এগুলা যেগুলো আমরা
মানে এগুলো হচ্ছে সবই দিতে পারবো। অ্যাভয়েড করবো কোনগুলো, এই যে অ্যান্টিবায়োটিকের মধ্যে সিটিসিএস আর হচ্ছে সাইক্রিয়াটিক, অ্যাসপিরিন, কার্বিমাজল, সালফোনাল, ইউরিয়া, সাইটোটক্সিক, অ্যামিডন, এগুলো হচ্ছে কি আমরা অ্যাভয়েড করবো। হিলস না। আচ্ছা, এখন আমরা আসবো হচ্ছে প্রিএক্লামশিয়াতে। হ্যাঁ, তার আগে এই জায়গাটা একটুখানি আছে, এটা একটু দেখে নেন, ছোট্ট একটু জিনিস। এই যে এপিলেপসি, প্রেগন্যান্সি, ব্রেস্ট ফিডিং, এটা হচ্ছে গিয়ে আমরা এপিলেপসিতে কি হয় যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগস গুলো আছে, এগুলো তো নিউরোটক্সিক ড্রাগ। তাহলে এখানে হচ্ছে গিয়ে প্রেগন্যান্সির সময় আমার এপিলেপটিক ড্রাগটা চেঞ্জ করে, সোডিয়াম ভ্যালকোর যারা নিচ্ছে চেঞ্জ করে অন্য কিছুতে যাইতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে দেখেন আনকন্ট্রোলড এপিলেপসি যদি থাকে তাহলে আমরা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিতেই হবে, দিতে হবে না? আউটওয়েট দ্য রিস্ক অফ মেডিকেশন অফ দ্য ফিটাস, কারণ কি মন্দের ভালো যেটা সেগুলো দিব আমরা। All women becoming pregnant should be advised to take folic acid 5 mg। এটা কিন্তু মাস্ট পরীক্ষার কোশ্চেন যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগস যারা খায় তাদেরকে অবশ্যই ফলিক অ্যাসিড দিতে হবে, এবং সেটার ডোজ কত হবে? 5 মিলিগ্রাম পার ডে, ওয়েল বিফোর প্রেগন্যান্সি, টু মিনিমাইজ দ্য রিস্ক অফ নিউরাল টিউব এফেক্ট। এটা তো আমরা এমনি দেই সবাইরে, আমরা কত অ্যাডভান্স না? আমাদের আরো যে অ্যান্টি এপিলেপটিক আমরা সবারই হচ্ছে 5 মিলিগ্রাম করে ফলিক অ্যাসিড দিয়ে দেই। আচ্ছা, তাহলে হচ্ছে 1 to 2% অফ নিউবর্ন যে নন এপিলেপটিক মাদার্স হ্যাভ কনজেনিটাল ডিফেক্ট হতে পারে, এবং 3 to 4% হয়ে যেতে পারে। এখন আদার্স পয়েন্ট কি, যে প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিং আমরা কি করবো? আমাদের যদি এখন যার এপিলেপসি আছে তার তো হচ্ছে প্রেগন্যান্সিতে এপিলেপটিক অ্যাটাক গুলা বেড়ে যায়, এখন তাদেরকে আপনি আনঅ্যাটেন্ডেড রাখবেন? রাখবেন তো না, তাকে আমার দিতে হবে, মেডিসিন দিতে হবে, এবং আমাদের এইম কি হবে? একটা মনোথেরাপি, যারা হচ্ছে 2টা 3টা পাইতো তাদেরকে হচ্ছে আমি কি করবো? সিঙ্গেলে নিয়ে আসবো। তার কোনগুলা দিব? নিউয়ার জেনারেশন যেগুলো, ল্যামোট্রিগ্রিন, লেভোটেরাসিটাম, এগুলো দিয়ে আমি হচ্ছে ট্রিটমেন্ট করবো, ঠিক আছে? তারপর হচ্ছে কি আমার কোনো মনিটর করতে হবে না ড্রাগ সার্ভিসে। সোডিয়াম ভ্যালকোয়েট আমরা দিব না, সোডিয়াম ভ্যালকোয়েট আমরা হচ্ছে এটা সব থেকে খারাপ। সোডিয়াম ভ্যালকোয়েটের মধ্যে নিউরাল টিউব ডিফেক্ট করবে। কার্বিমাজাপিনটা আমরা দিতে পারি, এটা হচ্ছে লিস্ট টেরাটোজেনিক দেন ওল্ডার অ্যান্টি এপিলেপটিক। ফেনাইটোইন এগুলাতে হচ্ছে কি করে? ফেনাইটোইন আমরা দিব না, এই ঠোঁট তালুকাটা, ঠোঁটকাটা, এগুলো হবে। ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট হবে, ঠিক আছে? ল্যামোটেজিনটা আমরা দিতে পারি, এটা হচ্ছে গিয়ে এই যে রেট অফ কনজেনিটাল ম্যালফরমেশন মে বি লো, ওকে, 54। এই যে ব্রেস্ট ফিডিং এর মধ্যে আপু একটুখানি আছে তো, এটা একটু দাগ দিয়ে দিলাম। এখান থেকে এই দুটো লাইনটা একটু দেখেন, সেটা হচ্ছে 1 to 2% নিউবর্ন কে নন এপিলেপটিক মাদারদেরও হইতে পারে নিউরাল টিউব ডিফেক্ট, বাট যদি অ্যান্টি এপিলেপটিক মেডিকেশনসে যায় হতে পারে। হ্যাঁ, বাচ্চা কিন্তু অ্যান্টি এপিলেপটিক ড্রাগস না খেলেও, মানে যদি নন এপিলেপটিক থাকে মা, তাও কিন্তু বাচ্চার কনজেনিটাল ম্যালফরমেশন হইতে পারে, কিন্তু সেটা কম, 1 to 2%, ঠিক আছে? কিন্তু যদি কেউ অ্যান্টি এপিলেপটিক ড্রাগস খায়, সেই ক্ষেত্রে 3 to 4% থেকে 10% পর্যন্ত, যারা হচ্ছে মাল্টি অ্যান্টি এপিলেপটিক ড্রাগস খায়, ধরেন সোডিয়াম ভ্যালকোয়েটের সাথে সে কার্বামেজাপিন খায়, সোডিয়াম ভ্যালকোয়েটের সাথে সে ফেনাইটোইন খায়, তাদের ক্ষেত্রে কিন্তু 10% পর্যন্ত হইতে পারে। বাট এখানে হচ্ছে যারা অ্যান্টি এপিলেপটিক খায় তাদের হচ্ছে 3 to 4% আপনার মানে আপনার হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট হবে, ঠিক আছে? এখন আমরা চলে আসি নেক্সটে হচ্ছে প্রিএক্লামশিয়াটা আমরা দেখবো। হ্যাঁ, মানে এখানে রিলস নিবেন ভাইয়াকে বলতেছি, না আনিল না, প্রত্যেকদিন ভিডিও ভালো লাগে না। স্যারের দিকে তো মানুষ তাকায় থাকে, স্যারের জন্য অনেক ভিডিও বানায়। ওকে, প্রি এক্লামশিয়া। প্রি এক্লামশিয়া আমরা কি পড়ছিলাম? যে জেস্টেশনাল প্রি এক্সিস্টিং হাইপারটেনশন, জেস্টেশনাল হাইপারটেনশন, প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া, মনে আছে? যদি প্রেগন্যান্সি 20 উইকস এর আগে, বিফোর 20 উইক, যদি সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 130, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 90 থাকে, সেটাকে আমরা বলতেছি প্রি এক্সিস্টিং হাইপারটেনশন। তার মানে কি ওই মহিলার আগে থেকেই হাইপারটেনশন ছিল, ঠিক আছে? সে সামহাউ সে ডায়াগনোসড হয় নাই, বাট তার আগে থেকে সে হাইপারটেনসিভ পেশেন্ট, ওকে? 20 উইকস এর পরে যদি ব্লাড প্রেশার 130/80 হয় মোর দেন, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? জেস্টেশনাল হাইপারটেনশন অর প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। হ্যাঁ, প্রেগন্যান্সির জন্য ওর হাইপারটেনশনটা হয়েছে বিকজ অফ তার কি রিস্ক ফ্যাক্টরে ছিল, তার মায়ের হয়তো হাইপারটেনশন ছিল, তার আগের প্রেগন্যান্সিতে হাইপারটেনশন ছিল, তার বিএমআই বেশি, সে মানে সবকিছু মিলে, তার এজ বেশি, সে স্মোকিং করে, সবকিছু মিলায় তার হচ্ছে প্রি এক্সিস্টিং হাইপারটেনশন হবে না। এটা কি হবে? 20 উইকস এর পরে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন।
প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশনের সাথে যদি আপনার প্রোটিনিউরিয়া থাকে, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন অর্থাৎ 130/80 আফটার 20 উইকস অফ জেস্টেশন অ্যালং উইথ প্রোটিনিউরিয়া, সেটাকে আমরা কি বলতেছি? প্রি এক্লাম্পসিয়া। সো আমরা এখন পড়বো হচ্ছে গিয়ে প্রি এক্লাম্পসিয়া অলসো ইনফিনিটেস্টার, ছোট্ট একটা টপিকস, এটা দিয়ে আমরা এটা পড়ে ফেলবো, ঠিক আছে? তাহলে প্রি এক্লাম্পসিয়া বলবো। আর যদি প্রি এক্লাম্পসিয়া অ্যালং উইথ ফিট অ্যান্ড সিজার, খিঁচুনি থাকে, মাথা ঘুরে পড়ে যায়, এক্লাম্পসিয়া, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট প্রেগন্যান্সির জন্য। তাহলে দেখেন এখানে আমরা বলে ফেলতেছি যে প্রি এক্লাম্পসিয়া ইজ আ কন্ডিশন সিন আফটার 20 উইকস, আমরা পড়ে ফেলছি যা হবে প্রেগন্যান্সি রিলেটেড, যা কিছু হবে 20 উইকস এর পর আমার বুঝতে হবে, ঠিক আছে? তাহলে 20 উইকস এর পরে যদি আমার হাইপারটেনশন হয় সেটা হচ্ছে প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন, সাথে যদি হচ্ছে গিয়ে প্রোটিনিউরিয়া থাকে সেটা হচ্ছে প্রিএক্লাম্পসিয়া। তাহলে 20 উইকস এর পরে হতে হবে, এবং এখানে কত থাকবে? প্রোটিনিউরিয়া কত থাকবে? দেখেন মোর দ্যান 0.3 গ্রাম পার 24 আওয়ার্স। আমরা হচ্ছে কি টেস্ট করে দেখবো, প্রোটিনিউরিয়াটা দেখবো, আমরা দেখবো হচ্ছে কতটুকু থাকবে 24 আওয়ার্স এর মধ্যে 0.3 গ্রামের থেকে আমরা বেশি আসতেছে, তখন আমরা বলবো হচ্ছে এটা কি প্রিএক্লাম্পসিয়া বলবো। তখন কিন্তু আপনি প্রিএক্লাম্পসিয়া বলবেন, তার আগে বলতে পারবেন না, ঠিক আছে? আর কি বলবো, এখানে ইডিমা থাকতে পারে, বাট ইডিমা হচ্ছে সবসময় যে থাকবে এরকম কোনো ইস্যু নাই। বাট এখানে কি হইতে পারে, প্রিএক্লাম্পসিয়া ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট প্রিডিসপোজ টু দা ফলোইং প্রবলেম। কি কি থাকতে পারে? একটা হচ্ছে কি ফিটাসে প্রিম্যাচুরিটি হইতে পারে, প্রেসারের জন্য কি হবে, পেশেন্ট বাচ্চা ঠিকমতো বাড়বে না, প্রিম্যাচুর হবে বাচ্চা। আর কি হইতে পারে, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হয়ে যেতে পারে, ঠিক আছে? আর কি হইতে পারে, প্রি এক্লাম্পসিয়ার পরবর্তী কনসিকোয়েন্স কি? এক্লাম্পসিয়া, ভেরি গুড। তাহলে এক্লাম্পসিয়া হয়ে যেতে পারে। আর কি হতে পারে, এত বেশি প্রেসার, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, প্রেসারের জন্য প্লাসেন্টা ছিঁড়ে ছিঁড়ে বাইরের দিকে চলে আসতেছে, ঠিক আছে? তাহলে অ্যাব্রাপশিও প্লাসেন্টা হতে পারে, ইন্টা অ্যাবডোমিনাল ইন্টা সেরিব্রাল হেমোরেজ হতে পারে, ঠিক আছে? মানে প্রেসারের জন্য কি হবে, মাথার তার ছিঁড়ে যাবে, কি হবে এটা? মানে আপনার হচ্ছে ভেইনে হচ্ছে কি এখানে প্রেসারের জন্য কি হতে পারে, ইন্টারসেরিব্রাল হেমোরেজ হয়ে যেতে পারে, কার্ডিয়াক ফেলিওর হয়ে যেতে পারে, ওকে? আর কি হতে পারে, মাল্টি অর্গান ফেলিওর। তাহলে এইগুলো হচ্ছে পরবর্তী কনসিকোয়েন্স। একটা প্রি এক্লাম্পসিয়ার কনসিকোয়েন্স কি? এক্লাম্পসিয়া, বাচ্চার কি হবে, ফিটাল গ্রোথ রিটার্ডেশন হয়ে যাবে, ঠিক আছে? তারপর কি হতে পারে, বাচ্চার হচ্ছে প্রিম্যাচুর বাচ্চা হতে পারে, প্রম হয়ে যেতে পারে, এত বেশি প্রেসার বাচ্চা ধরে রাখতে পারবে না, কি হবে, আপনার রাপচার মেমব্রেন হয়ে বাচ্চা বের হয়ে যায়, ঠিক আছে? প্রিম্যাচুর রাপচার অফ প্রিম্যাচুর ডেলিভারি হতে পারে, প্রিম্যাচুরিটি রাপচার অফ দা মেমব্রেন হয়ে যেতে পারে, আর হচ্ছে ইন্টারনাল গ্রোথ রিটার্ডেশন হতে পারে, হেমোরেজ হতে পারে, প্লাসেন্টা ছিঁড়ে বের হয়ে আসলো, আর কি হতে পারে, কার্ডিয়াক ফেলিওর। এখন রিস্ক ফ্যাক্টর কারা? তাদেরকে আপনি বলবেন রিস্ক ফ্যাক্টর, যে যাদের হাইপারটেনশন হওয়ার, প্রেগন্যান্সিতে হাইপারটেনশন হওয়ার রিস্ক আছে। সবার কি থাকবে? একটা 25 বছরের মেয়ের কি থাকবে? লিন অ্যান্ড থিন পেশেন্ট, তার কি থাকবে? এরকম থাকবে না। তাদের থাকবে, দেখেন বয়স হচ্ছে 40-এর যদি বেশি হয়, নালি প্যারাইটি বা নিউ পার্টনার, ঠিক আছে? নালি প্যারাইটি, তারপর হচ্ছে মাল্টিপল, নালি প্যারাইটিতে বেশি হয়, মানে হ্যাঁ নালি প্যারাইটিতে বেশি হয়, ঠিক আছে? এটা কেটে দেন, এটা কিছু না, অর নিউ পার্টনার কিছু না। মাল্টিপল প্রেগনেন্সি, যাদের হচ্ছে মাল্টিপল জেস্টেশন, ঠিক আছে, যাদের হচ্ছে দুইটা টুইন আছে বা ট্রিপল আছে, ট্রিপলেট আছে, তাদের হচ্ছে বেশি হয়। বডি মাস ইনডেক্স অর্থাৎ বিএমআই কত, মোর দ্যান 30 কেজি। আচ্ছা, ডায়াবেটিসে কত ছিল হাই রিস্ক? ডায়াবেটিসের বিএমআই কত ছিল, রিস্ক ফ্যাক্টর? মোর দ্যান 30, এখানেও কিন্তু মোর দ্যান 30, ঠিক আছে? মোর দ্যান 30 পরীক্ষার কোশ্চেন। ডায়াবেটিস মেলাটাস যাদের আছে তাদের হচ্ছে গিয়ে আমার হইতে পারে। আরেকটা কি হইতে পারে, যদি প্রেগন্যান্সি, দুটা জিনিস, একটা হচ্ছে গিয়ে প্রেগন্যান্সি ইন্টারভ্যাল যদি 10 বছরের বেশি হয়, ফার্স্ট বাচ্চার পরের বাচ্চা হইতেছে 10 বছর পরে সে প্রেগনেন্ট হচ্ছে, এটা হইতে পারে একটা ফ্যামিলি হিস্ট্রি অফ প্রি এক্লাম্পসিয়া, প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রি এক্লাম্পসিয়া, আগের প্রেগন্যান্সিতেও তার হচ্ছে প্রি এক্লাম্পসিয়ার হিস্ট্রি ছিল, পরের সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সিতেও কিন্তু প্রি এক্লাম্পসিয়া হওয়ার চান্সেস থাকবে। আর কি হইতে পারে, ফ্যামিলি হিস্ট্রি অফ প্রি এক্লাম্পসিয়া থাকতে পারে, প্রি এক্সিস্টিং ভাস্কুলার ডিজিজ অর হাইপারটেনশন ইন রেনাল ডিজিজ, যদি হচ্ছে আগে থেকে কোনো ভাস্কুলার ডিজিজ তার থাকে, হাইপারটেনশন, রেনাল ডিজিজ, সেই ক্ষেত্রে আমার প্রি এক্লাম্পসিয়া হওয়ার চান্সেস আর ভেরি ভেরি হাই। তাহলে ফিচার্স কি কি পাবো আমরা? হাইপারটেনশনের সাথে কি থাকবে, এখানে প্রি এক্লাম্পসিয়াতে কিন্তু প্রেসার আরো বেশি থাকবে, কত থাকবে? 170/110, মোর দেন 170/110 মিলিমিটার অফ মার্কারি এন্ড প্রোটিন ইউরিয়া অ্যাজ অ্যাবভ। আর কি থাকবে? প্রোটিন ইউরিয়া থাকবে, ডিপিস্টিকে আমরা কত পাবো? 2+, 3+, ঠিক আছে? আর নরমালি আমরা কত পাবো ইউরিনে 24 আওয়ার্সে? মোর দেন 0.3 গ্রাম পার 24 আওয়ার, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হেডেক থাকবে, প্রেসারের চোটে কি হবে, মাথা ব্যথা শুরু হয়ে যাবে, হেডেক থাকবে, প্যাপিলিডিমা থাকবে, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকবে, তারপর হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন থাকবে, হ্যাঁ,
তারপর এপিগ্যাস্ট্রিক পেইন ও রাইট আপার কোয়াড্রেট পেইন থাকবে। হ্যাঁ, আপার পেশেন্ট বলবে কি আমার নরমালি পেশেন্টরা কি বলে তলপেটে ব্যথা করে প্রেগন্যান্সি, তাই না? এটাতে কি হবে, আপার কোয়াড্রেট পেইন থাকবে। কোথায়? রাইট সাইডে, রাইট সাইডে আপার কোয়াড্রেট পেইন থাকবে, হাইপার রিফ্লেক্সিয়া থাকবে। হ্যাঁ, আর প্লেটলেট কাউন্ট এখানে হচ্ছে গিয়ে কমে যাবে, অ্যাবনরমাল লিভার এনজাইম কমে যাবে, অর হেলথ সিনড্রোম। হেলথ সিনড্রোম কি জানি আমরা? হ্যাঁ, এলিভেটেড লিভার এনজাইম, হেমোরেজ, এলিভেটেড লিভার এনজাইম, একটা হচ্ছে লো প্লেটলেট কাউন্ট। এই তিনটাকে একসাথে বলা হয় হচ্ছে হেলথ সিনড্রোম। ঠিক আছে, এই তিনটাকে একসাথে বলা হয় হচ্ছে হেলথ সিনড্রোম। ম্যানেজমেন্ট আমরা কি করব? ম্যানেজমেন্ট হইতেছে গিয়ে আমরা ব্লাড সুগার দেখবো, তারপর হচ্ছে গিয়ে ওরালি কি দিব আমরা পেশেন্টের ল্যাবেটালল। ল্যাবেটালল হচ্ছে গিয়ে ফার্স্ট লাইন ড্রাগস। ল্যাবেটালল হইতেছে গিয়ে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ওরাল ল্যাবেটালল অ্যাকর্ডিং টু নাইস গাইডলাইন। আমরা নিফিডিপিনও দিতে পারি, ওরাল ল্যাবেটালল দিতে পারি, সাথে হচ্ছে আমরা নিফিডিপিন, হাইড্রোলাজিন এগুলো আমরা দিতে পারি। ডেলিভারি করব হচ্ছে গিয়ে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ডেফিনিটিভ ম্যানেজমেন্ট স্টেপ, দ্য টাইমিং ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল ক্লিনিক সিনারিও। এখন বাচ্চা কি হয়, প্রি এক্লাম্পসিয়া এক্লাম্পসিয়া ক্ষেত্রে বাচ্চা ডেলিভারি হলে প্রেসার কমে যায়, কিন্তু ওটা ডিপেন্ড করবে আপনার ক্লিনিক্যাল সিনারিওর আগে। এখন একটা পেশেন্ট যদি আসে আপনার প্রি এক্লাম্পসিয়া নিয়ে, আপনার আসলো 32 উইকসে, আপনি তো কিছু করতে পারবেন না, তাই না? বা কিছু করলে আপনার হতেছে ওটা ডিপেন্ড করতেছে তার ক্লিনিক্যাল সিনারিও কি, ওইটার উপর ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু কনসালটেন্ট এন্ড অ্যাকর্ডিং টু পেশেন্ট প্রেফারেন্স আমরা হচ্ছে গিয়ে স্পেসিফিক ম্যানেজমেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে তখন করব। বাট আমরা ওষুধ হিসেবে কি দিব, ড্রাগস ম্যানেজমেন্ট আমরা কি করব, ওরাল ল্যাবেটালল দিয়ে আমরা হচ্ছে ড্রাগ ম্যানেজমেন্ট করব। ঠিক আছে, ওকে, বুঝা গেছে? কামিনা আপু, শানাজ আপু, শারমিন আপু, ফাতেমা আপু, শেলি আপু। জি। ওকে, এখন যদি আমরা একটা কোশ্চেন করি, 29 years old woman who is 20 week pregnant is reviewed. She has developed preeclampsia with her current blood pressure 156/104 millimeter of mercury, protein plus একটা প্লাস। ঠিক আছে, লিউকোসাইট নেগেটিভ, ব্লাড হচ্ছে আপনার নেগেটিভ। 91 নাম্বার কোশ্চেন আপু। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে which one is least suitable to use। তাহলে আমাদের হচ্ছে কি ড্রাগস কি কি আছে, ল্যাবেটালল, নিফিডিপিন, হ্যাঁ, হাইড্রালাজিন, মিথাইল ডোপা, এগুলো আমরা দিতে পারি। তাহলে দেখেন লিস্ট সুইটেবল ড্রাগস কোনগুলা, লোসার্টান। ভেরি গুড। এটা কিসের জন্য দেই? কেরাটোজেনিক দিব না, কারণ কি এটা হচ্ছে এসি ইনহিবিটর। এসি ইনহিবিটর আমরা দিব না। আমরা পড়ছিলাম না যে কি কি দিব না, একটা ওই যে ইয়েতে ফিজিওলজিতে আমরা পড়ছিলাম। আর অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগে 5টা লাইন ছিল যে কি কোনটা কোনটা আমরা দিব না, সেটার মধ্যে কিন্তু এসি ইনহিবিটর ছিল যে আমরা দিতে পারবো না প্রেগন্যান্সিতে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখি তো, দেখি। Which one of the following is not a risk factor for the development of preeclampsia? Previous history of preeclampsia, এটা কি risk factor? Good. Body mass index হচ্ছে more than 34, age হচ্ছে 42 years, multiple pregnancy, আর লাস্টেরটা কি আছে, মাল্টি প্যারাইটি। ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই হচ্ছে ওভারিয়ান ক্যান্সারে। ছোট্ট করে দেওয়া আছে, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক বড় 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 গাইডলাইন, কিন্তু পার্ট 1 এর জন্য আসলে খুব ছোট্ট ছোট্ট করে পড়তে হয়। আপনারা যখন পার্ট 2 তে কিছু লাগবে না আপু, বই তো নাই, গাইডলাইন, এগুলো হচ্ছে গাইডলাইনের যা ছোট্ট ছোট্ট সামারি, কয়েকটা লাইন আর কি, একটু করলেই হবে। আর এক্সট্রা যেগুলো পড়তে হয় ওগুলো তো লিখায় দেই, তো অসুবিধা না হবে না, এক্সট্রা জিনিস লিখায় দেই। এখান থেকে আসি হচ্ছে বারকা 1 বারকা 2 সাথে রিলেটেড কতটুকু, এটাই হচ্ছে কোশ্চেন আপু পরীক্ষার। তাহলে ওভারিয়ান ক্যান্সার, হ্যাঁ, ওভারিয়ান ক্যান্সার এখানে একটু ছোট্ট একটু নোট করাবো। ওভারিয়ান ক্যান্সার হচ্ছে গিয়ে কি আপনার 5টা বাজতেছে, ঠিক আছে, ওকে, এটা করে 5 মিনিট আমরা একটু ব্রেক নেব। ঠিক আছে, তাহলে ওভারিয়ান ক্যান্সারটা হচ্ছে 5th মোস্ট কমন ম্যালিগন্যান্সি ইন ফিমেল, পাওয়া গেছে। তাহলে 1 নাম্বারটা কি হবে ফিমেলে? 1 নাম্বার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, 2 নাম্বার সার্ভাইকাল কোলন কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা। লিখেন, 1 নাম্বার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ফিমেল 1 নাম্বার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে লাং ক্যান্সার, 3 নাম্বারে হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। সবাই লিখতেছেন? নাম্বার 1 হচ্ছে নাম্বার 1 মোস্ট কমন ম্যালিগন্যান্সি ইন ফিমেল ব্রেস্ট ক্যান্সার, নাম্বার 2 লাং ক্যান্সার, নাম্বার 3 কোলোরেক্টাল ক্যান্সার, নাম্বার 4 সার্ভাইকাল ক্যান্সার,
and the number 5 is ovarian cancer. ঠিক আছে, ওকে। তো এখানে কি হয়, ওভারিয়ান ক্যান্সার ইজ দ্য ফিফথ মোস্ট কমন ক্যান্সার ইন দ্য ম্যালিগনেন্সি ইন দ্য ফিমেল। হ্যাঁ, আর কি আছে এখানে, এটা হচ্ছে কি আপনার, এটা পিক এজ কত হবে, 60, ইনসিডেন্স হচ্ছে 60 ইয়ার্স, এন্ড ইট জেনারেলি ক্যারিজ পুর প্রগনোসিস ডিউ টু লেট ডায়াগনোসিস। ওভারিয়ান ক্যান্সার কিন্তু ইউজুয়ালি আগে ডায়াগনোসিস হয় না, একদম যা দেখা যায় যে স্টেজ 3 তে লাস্টে গিয়ে গেছে, 3C তে আছে, অথবা স্টেজ 4 এ চলে গেছে, তখন হচ্ছে কি ওভারিয়ান ক্যান্সারটা ডায়াগনোসিস হয়। তো যার কারণে এটা প্রগনোসিস হচ্ছে খুবই খারাপ। হ্যাঁ, প্রগনোসিস হচ্ছে খুবই খারাপ, এবং অ্যারাউন্ড 90% অফ ওভারিয়ান ক্যান্সার আর এপিথেলিয়াল ইন অরিজিন। এটা পরীক্ষার কোশ্চেন, 90% অফ ওভারিয়ান ক্যান্সার এপিথেলিয়াল ইন অরিজিন। কমন সেল টাইপ অরিজিন কি 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 এটা আসে পরীক্ষাতে, এপিথেলিয়াল অরিজিন হচ্ছে গিয়ে সব থেকে বেশি, 90% অফ ওভারিয়ান ক্যান্সার আর এপিথেলিয়াল ইন অরিজিন। ঠিক আছে, এখন আসি ওভারিয়ান ক্যান্সার রিস্ক ফ্যাক্টর কিগুলো। একটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি থাকতে হবে, মানে ফ্যামিলি হিস্ট্রি কি, তার যাদের হচ্ছে আমরা জানি কি যে জেনেটিক্যাল ক্যান্সার কোনগুলা, কোলোরেক্টাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কারণ এগুলোর সাথে কি আছে, BRCA জিনের একটা রিলেশন আছে। তো বারকা জিন 1, 2 এগুলো হচ্ছে গিয়ে আপনার মিউটেশন হয়ে ওভারিয়ান ক্যান্সার করে। তো বারকা জিনের হচ্ছে গিয়ে 1, 2 সাথে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি মিউটেশন থাকবে, আর মেনি ওভুলেশনে কি করতে, আর্লি মেন আর কি, যাদের আগে আগে হয়েছে, নালিপ্যারাইটি, বিয়ে করে নাই, লেট মেনোপজ, হ্যাঁ, এদের হইতেছে গিয়ে আপনার মানে রিস্ক থাকে বেশি। কারণ ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে কি থাকে, এটা হচ্ছে নটোরিয়াসলি ভেগ মানে কি, মানে আমার আলতু ফালতু কমপ্লেন করবে পেশেন্ট। কিরকম পেশেন্ট বলবে যে আমি খাই না কিন্তু আমি মোটা হয়ে যাচ্ছি, বা আমার অল্প একটু খেলেই পেট ভরে যায়, খাইতে পারতেছি না, মানে এগুলো হতেছে যে ঢং করে, হ্যাঁ ঢং করে বলে না মানে মানুষ যে আমি তো কিছুই খাইতে পারতেছি না, কিন্তু এগুলো হচ্ছে সিমটম, এটা আমরা বুঝি না, এটা নটোরিয়াসলি ভেগ বলে এই কারণে যে মানে এতই ফালতু সিমটম যে এটা দিয়ে কেউ চিন্তাই করতে পারবে না যে তার ওভারিয়ান ক্যান্সার থাকতে পারে। হ্যাঁ, বলবে কি যে আমার হতেছে পেট ভরা ভরা লাগে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন একটা হিস্ট্রি করে, আরেকটা হচ্ছে গিয়ে আর্লি স্যাটিটি মানে কি, অল্প একটু খেয়ে তার পেট ভরে যায়। ঠিক আছে, এই আর হচ্ছে অ্যাবডোমিনাল আর পেলভিক পেইন থাকতে পারে, ইউরিনারি সিমটমস কি থাকতে পারে, আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি থাকতে পারে, আর্লি স্যাটাইটি তো বললাম, ডায়রিয়া থাকতে পারে। ঠিক আছে, সো ডায়াগনোসিস ইজ ডিফিকাল্ট এন্ড ইউজুয়ালি ইনভলভস ডায়াগনস্টিক ল্যাপারোটমি। তাহলে ডায়াগনোসিস হচ্ছে কি আমরা এখানে ডিফিকাল্ট, কারণ কি এখন যদি আপনার পেশেন্ট একটা আসে যে অ্যাবডোমিনাল ডিসটেনশন, নরমালি কি হয়, এগুলো কেউ পাত্তা দেয়, বলবে যে গ্যাস হয়েছে, খাওয়া দাওয়া ঠিক করো, অ্যান্টি আলসারেন্ট খাও। তারপর আর্লি স্যাটিটি কি বলবে, ভালো হয়েছে, তুমি তো শুকায় যাচ্ছ, তাই না, মানে এগুলার কনসিকুয়েন্স কথাবার্তা হইতেছে এইটা। হ্যাঁ, ইউরিনারি আর্জেন্সি নিয়ে আসলে কি চিন্তা করবে যে মেবি তার ইউরিনারি ইনফেকশন, ইউটিআই ইনফেকশন। ঠিক আছে, এই আর কি। তো নরমালি এই কারণে দেখা যায় যে এটা আসলে ডায়াগনোসিস হতে অনেক দেরি হয়ে যায়। ঠিক আছে, আর আমরা কি দিয়ে ডায়াগনোসিস করতে পারি, আমরা হতেছে গিয়ে ইনিশিয়ালি একটা আলট্রাসোনোগ্রাম আপনি দিতে পারেন, যদি আলট্রাসোনোগ্রামে যদি কোনো সিস্টিক মেজার পান মোর দ্যান 5 সেন্টিমিটার বা মোর দ্যান 4 সেন্টিমিটার, সেক্ষেত্রে যদি পেশেন্টের বয়স বেশি হয়, পোস্টমেনোপজাল কোনো সিস্ট আমি পাওয়া মানে তাকে আমার CA-125 করতে হবে মাস্ট, এবং তাকে RMI করতে হবে। RMI-টা কি, RMI-টা হচ্ছে কি আপনার ম্যালিগনেন্সি ইনডেক্স। ম্যালিগনেন্সি ইনডেক্স আমরা কিভাবে করব, ওই যে আলট্রাসোনোগ্রামে যে ফিচার আছে, ওই ফিচার গুলা যদি পোস্টমেনোপজাল হয় তাহলে হচ্ছে 3, মনে আছে কিনা জানি না, এটা কিন্তু পরীক্ষাতে আসে। RMI ক্যালকুলেশন, RMI ক্যালকুলেশনটা কি দেখবো আমরা, যদি প্রিমেনোপজাল হয় তাহলে হচ্ছে 1, পোস্টমেনোপজাল হলে সে ইয়া হয়ে যাবে 3। ঠিক আছে, যদি হচ্ছে ইউনিল্যাটারাল সিস্ট থাকে তাহলে হচ্ছে 1, বাইল্যাটারাল সিস্ট থাকলে হয়ে যাবে 3। ঠিক আছে, মানে এরকম করে যদি মোর দ্যান 3 ফিচার থাকে তাহলে হচ্ছে 3টা ফিচার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি কি আমরা পাই, যে যদি মানে যদি ক্যান্সার বা ওভারিয়ান কার্সিনোমা যদি হয়ে থাকে কি পাই আমরা, সলিড স্ট্রাকচার পাবো, তাই না, সিস্টটা হচ্ছে সলিড হবে, সিস্টটা হচ্ছে বড় হবে, সিস্টটা হচ্ছে কি আমার ম্যালিগনেন্সি হলে কি হবে আপনার ভাস্কুলেশন বেশি থাকবে। ঠিক আছে, সিস্টটা হচ্ছে কি ফোকাল মাল্টিফোকাল থাকবে, প্যাপিলা থাকবে সিস্টের মধ্যে প্রেজেন্ট থাকবে। হ্যাঁ, সিস্টের মধ্যে আমরা দেখবো আলট্রাসোনোগ্রামে যে এরকম করে প্যাপিলা এরকম করে প্রেজেন্ট থাকতেছে। ঠিক আছে, এরকম প্যাপিলা প্রেজেন্ট থাকবে, তাহলে প্যাপিলা প্রেজেন্ট থাকবে, প্যাপিলার স্ট্রাকচার থাকবে, প্যাপিলার প্রজেকশন থাকবে। তো এগুলো যদি থাকে তাহলে মোর দ্যান 1 যদি ফিচার হয়, ইউনিল্যাটারাল না সেটা বাইল্যাটারাল হয়ে যাবে। তো যদি হচ্ছে মোর দ্যান 2 ফিচার হয় তাহলে আমরা এটাকে গুণ করবো কি দিয়ে, 3। হ্যাঁ, পোস্টমেনোপজাল পেশেন্ট 3, দুটার বেশি ফিচার পাইছি 3, আর আমরা CA-125 টা দেখবো, প্লাস হচ্ছে CA-125। হ্যাঁ, CA-125 আমরা দেখবো, CA-125 কত, যদি 25 এর বেশি থাকে তার মানে তো এটা বেশি। ধরেন যদি 40ও থাকে তাহলে কি হবে, এটা 3 × 9 = 4 × 9 = 36, কত আসলো, 360।
200-র বেশি যদি হয় রিপোর্ট, মানে অ্যান্সার যদি 200-র বেশি হয়, সেটা হচ্ছে ম্যালিগনেন্সি, ওভারিয়ান ম্যালিগনেন্সি। ঠিক আছে, আরএমআই ক্যালকুলেশন পরীক্ষাতে আসে, করাইছি না? করাই নাই? কোনটাতে করাবো তাহলে? সামনে পাবেন নিশ্চয়ই, পেয়ে যাবো আমরা সামনে। আর যে আজকে একটু বলে দিলাম যে আপনার হচ্ছে, আচ্ছা, আমরা হচ্ছে আরএমআই ক্যালকুলেশন যখন আমরা করি, এটা হচ্ছে গিয়ে আপনার ম্যালিগনেন্সি ইনডেক্স, এবং এটার সাথে হচ্ছে আমি CA 125 করে আমরা আরএমআই ক্যালকুলেশন করব। কাদেরকে করব? যারা হচ্ছে পোস্ট মেনোপজাল ওমেন। পোস্ট মেনোপজাল, প্রি মেনোপজাল করা যায়, কিন্তু পোস্ট মেনোপজাল ওমেনের যদি আমরা সিস্ট পাই, আমাদের অবশ্যই CA 125 দিতে হবে, মাস্ট। ঠিক আছে, এখন CA 125 এর সাথে আমরা ক্যালকুলেশন করব আলট্রাসোনোগ্রাম ফিচার। এখন আলট্রাসোনোগ্রাম ফিচার হচ্ছে যদি 2টার বেশি থাকে, তাহলে সেটা হচ্ছে 3 কাউন্ট হবে। ঠিক আছে, এখন 2টার বেশি কি? সিস্ট হচ্ছে কি ইউনিল্যাটারাল, এক, হ্যাঁ, সিস্টটা হচ্ছে সলিড, এক, সিস্টটা হচ্ছে মাল্টিফোকাল, সিস্টটা হচ্ছে গিয়ে আপনার বাইল্যাটারাল, সিস্টটা হচ্ছে, আচ্ছা, অ্যাসাইটিস আছে সাথে, পেশেন্টের আমি আলট্রাসোনোগ্রামে অ্যাসাইটিস পাইছি, অ্যাসাইটিক ফ্লুইড পাইলাম, তারপর হচ্ছে সিস্টের মধ্যে প্যাপিলারি প্রজেকশন আছে। ওকে, এটা আমরা পাবো সামনে, হ্যাঁ, জাস্ট একটু বুঝেন জিনিসটা। তো যদি একটার বেশি যদি হচ্ছে ফিচার থাকে, আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা কাউন্ট করবো কত দিয়ে? 3 দিয়ে। পোস্ট মেনোপজাল পেশেন্ট আসলে এটা কাউন্ট হবে কত? 3। প্রি মেনোপজাল পেশেন্ট আসলে কাউন্ট হবে হচ্ছে 1। ঠিক আছে, এখন সেম থিং যদি ধরেন এই যে 3 ইনটু প্রি মেনোপজাল ওম্যানকে আমি পাইছি এই ফিচার গুলা, ঠিক আছে, তাহলে প্রি মেনোপজাল ওম্যান মানে হইতেছে গিয়ে আমি 1, আর ফিচার পাইছি আমি 2টার বেশি, তাহলে 3 ইনটু আমি 40 পাইলাম। হ্যাঁ, CA 125 আমি সেম পেশেন্টের ক্ষেত্রে বলছি, এটা পোস্ট মেনোপজাল পেশেন্ট, এটা হচ্ছে প্রি মেনোপজাল পেশেন্ট। তাহলে প্রি মেনোপজাল পেশেন্টের ক্ষেত্রে আমি কাউন্ট করব হচ্ছে 1, আর পোস্ট মেনোপজালের ক্ষেত্রে সেম থিং, আমি কি কাউন্ট করব? 3। তাহলে দেখেন এখানেও আমি 2টার বেশি ফিচার পাইছি, ওর কি হবে? 3। এখানেও আমি 2টার বেশি ফিচার পাইছি, 3। ঠিক আছে, 2টার বেশি ফিচার পাওয়া মানে হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, সাথে আমি CA 125 পোস্ট মেনোপজালের ক্ষেত্রে পাইছি 40, প্রি মেনোপজালের ক্ষেত্রেও পাইছি 40। ওকে, এখন যদি প্রি মেনোপজাল ক্ষেত্রে আমরা এটা কত আসবে? 3 4 12, 120। যদি আরএমআই 200-র উপরে যায়, তাহলে সেটা হচ্ছে ম্যালিগনেন্সি। তাহলে হচ্ছে কি আমি এই পেশেন্টের ক্ষেত্রে কি করবো আর এই পেশেন্টের ক্ষেত্রে কি করব? এই পেশেন্টের ক্ষেত্রে কি করবো আর এই পেশেন্টের ক্ষেত্রে কি করব? প্রি মেনোপজাল পেশেন্টের ক্ষেত্রে আমি ফলো আপ করব, প্রত্যেক 4 মাস পর পর আমি আবার ফলো আপ করবো পেশেন্টকে। ঠিক আছে, আর পোস্ট মেনোপজাল পেশেন্টের ক্ষেত্রে আমার সরাসরি এটার চিকিৎসা হবে কি? হিস্টেক্টমি উইথ বাইলেটারাল সালফিংগোফোরেক্টমি উইথ স্টেজ ক্লিনিং সার্জারি। ঠিক আছে, বুঝে গেছে? স্টেজ ক্লিনিং মানে কি? যে আপনার যদি ইয়ে থাকে, আপনার ওমেনটেক্টমি করা লাগতে পারে, তারপর হতেছে গিয়ে সাথে আপনার যদি রেকটাস পর্যন্ত গেছে কিনা ওগুলা দেখতে হইতে পারে, মানে সবকিছু আপনি করে ফেলবেন। ঠিক আছে, তাহলে সেম থিং হইতেছে গিয়ে যদি আমার পোস্ট মেনোপজালের ক্ষেত্রে যায়, তাহলে 3 দিয়ে গুণ করবো, আর প্রি মেনোপজাল ক্ষেত্রে গেলে আমি 1 দিয়ে গুণ করবো। ফিচার যদি 2টার বেশি আসে, যেমন হচ্ছে মাল্টিপল সিস্টিক লেশন, অপারেশন করে ফেলবো। পোস্ট মেনোপজালে অলওয়েজ রিমেম্বার, পোস্ট মেনোপজালে সিস্ট থাকা মানেই খারাপ, সেটা ওভারিয়ান কার্সিনোমার দিকে যাবে। ঠিক আছে, ওভারিয়ান কার্সিনোমার দিকে যাবে, সেটা হচ্ছে পোস্ট মেনোপজালের ক্ষেত্রে সিস্ট অলওয়েজ খারাপ জিনিস। হ্যাঁ, ওকে, আগাই আমরা। ওকে, আচ্ছা, এখানে একটু ছাড়া ছাড়া করে তো। আচ্ছা, প্রেগন্যান্সি উইথ থাইরয়েড প্রবলেম, এটা জাস্ট একটু 2বার রিডিং দিবেন, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ওই তখন হইতেছে কি আপনাদের ম্যালিগনেন্সি চেঞ্জ করতে হবে। না না না, মোর দেন 200 মানে আপনার হচ্ছে ম্যালিগনেন্সি, মোর দেন 200 মানে ম্যালিগনেন্সি। তো সেই ক্ষেত্রে হইতেছে গিয়ে আপনার ওই যে, সেটা হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু ইয়ে হিসাবে করতে হবে। তার যদি ফ্যামিলি কমপ্লিট থাকে, তাকে আমরা হিস্টেক্টমি করে ফেলবো, বাইলেটারাল সালফিং। মানে আপনার যদি ক্যান্সার থাকে, আপনার সব ফেলা দিতে হবে, আর কোনো সার্জারির আর কোনো ইয়ে নাই, কারণ কোনোখান থেকে হবে বা কি হইতে পারে কোনো সম্ভাবনা বাদ দেওয়া যায় না, এই জন্য সব ফেলে দিবেন, সব ফেলে দিবেন। সাথে যদি ওমেনটামিও থাকে, ওমেনটেকটমিও করতে হবে। সাথে যদি লিম্ফ নোডে হচ্ছে ইনভলভমেন্ট থাকে, লিম্ফ অ্যাডেনেক্টমি করতে হবে। ঠিক আছে, ওকে, 200-র উপরে যাওয়া মানে ম্যালিগনেন্সি। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, থাইরোটক্সিকোসিস, এটা 3 স্টার দিয়ে পড়তে হবে, এটা তেমন কিছুই নাই। এটা হচ্ছে গিয়ে আপনার আনট্রিটেড
থাইরোটক্সিকোসিস ইনক্রিজ দ্য রিস্ক অফ ফিটাল লস, ম্যাটারনাল হার্ট ফেলিওর করতে পারে, প্রিম্যাচুর লেবার করতে পারে, গ্রেভস ডিজিজ করতে পারে, এগুলো করতে পারে। ঠিক আছে, আচ্ছা ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি করব, প্রোপায়োথাইরোইডেসিল দিতে পারি, ট্র্যাডিশনালি বিন অ্যান্টি থাইরয়েড ড্রাগস অফ চয়েস। প্রোপায়োথাইরোইডেসিলটা হচ্ছে ড্রাগস অফ চয়েস হেয়ার। ম্যাটারনাল ফি থাইরোসিন লেভেলটা আমরা দেখবো আপার থার্ড, নরমাল রেফারেন্স রেঞ্জ হচ্ছে গিয়ে তোমার আপনার অ্যাভয়েড করবে ফিটাল হাইপোথাইরয়েডিজম। যদি এটা নরমাল রেফারেন্স রেঞ্জের মধ্যে থাকে তাহলে ফিটাল হাইপোথাইরয়েডিজমটাকে অ্যাভয়েড করবে। যদি কম থাকে তাহলে কি হবে, মারও কম। বাচ্চা প্রথম 3 মাস মার কাছ থেকে থাইরয়েড পাবে, তো বাচ্চা মায়ের কম মানে কি বাচ্চা পাবে, বাচ্চা হাইপোথাইরয়েডিজম হয়ে যাবে। ঠিক আছে, আর থাইরোট্রপিন রিসেপ্টর স্টিমুলেশন অ্যান্টিবডি আমরা চেক করবো 30 থেকে 36 উইক অফ জেস্টেশনে। থাইরোট্রপিন রিসেপ্টর স্টিমুলেটিং অ্যান্টিবডি, ঠিক আছে, অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি যেটা দেখি ওটা যদি পজিটিভ থাকে তার মানে হচ্ছে কি এটা জেস্টেশনাল না, হ্যাঁ সারা জীবনই থাইরয়েডের ওষুধ খেতে হবে। ব্লক এন্ড রিপ্লেস রেজিম শুড নট বি ইউজ ইন প্রেগন্যান্সি, এটা আমরা দিব না। রেডিয়েশন থেরাপিটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, দাগ দিয়ে রাখেন। রেডিয়েশন থেরাপিটা কন্ট্রাইন্ডিকেটেড, এটা শুধু দাগ দিয়ে রাখেন। দুইটা একটা কোশ্চেন এখান থেকে হয়, অনেক সময় নাও হয়, সেটা হচ্ছে ট্রিটমেন্টের ইয়ে কি, একটা হচ্ছে কোনটা আমি দিব না। রেডিও আয়োডিন থেরাপিটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড হেয়ার। আরেকটা হচ্ছে কি আমরা প্রোপায়োথাইরোইডেসিলটা হচ্ছে আমরা ট্র্যাডিশনালি ইউজ করি এখানে, হ্যাঁ। আর থাইরক্সিনটা হচ্ছে কি আমরা দিতে পারি প্রেগন্যান্সিতে, এটা সেফ। তারপর হচ্ছে সেরাম থাইরয়েড স্টিমুলেশন হরমোনটা এটা 6 থেকে 8 উইকস পোস্টপার্টামে আমরা দিতে পারবো, মেজার করব। আর সাম ওমেন রিকোয়ার্স ইনক্রিজ ডোজ অফ থাইরক্সিন ডিউরিং প্রেগন্যান্সি, ব্রেস্ট ফিডিং সেফ, এখানে কোনো সমস্যা নেই। থাইরক্সিন দিলে আপনি ব্রেস্ট ফিডিং ও সেফ, এটা প্রেগন্যান্সি তো সেফ। কিন্তু 6 to 8 উইকস পোস্টপার্টামলি আবার আমার হচ্ছে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা দেখতে হবে। নরমালি যাদের জেস্টেশনাল হাইপোথাইরয়েডিজম থাকে তাদের হচ্ছে কি পোস্টপার্টামলি এটা কমে যায়, ঠিক হয়ে যায়, নরমাল লেভেলে চলে আসে, আর ওষুধ খেতে হয় না। কিন্তু যাদের অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি, যদি আমরা এখানে যদি হইতেছে 6 to 8 উইকস এর পরে টিএইচএস যদি বেশি পাই, সেক্ষেত্রে অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি টেস্ট করে দেখতে হবে। যদি এটা বেশি থাকে তাহলে হচ্ছে পজিটিভ থাকে, তাহলে পেশেন্টকে হচ্ছে সারা জীবনই থাইরয়েডের ওষুধ খাইতে হবে। ঠিক আছে, এখান থেকে 3টা লাইন আছে, এটা খালি 3টা লাইন পড়ে ফেলেন, এটা কি তেমন কিছুই নাই। কমপ্লিট, পার্শিয়াল আর হচ্ছে কোরিওকার্সিনোমা। ম্যালেরিয়াল প্রোফাইলেক্সিসটা আমরা যাই এখন, হ্যাঁ। ম্যালেরিয়াল প্রোফাইলেক্সিস, আচ্ছা ম্যালেরিয়াটা হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 1500 থেকে 2000। কি ও ভেগ সিমটম, 1500 থেকে 200 কেসেস ইচ ইয়ার অফ ম্যালেরিয়া ইন পেশেন্ট রিটার্নিং ফ্রম এন্ডেমিক কান্ট্রিজ। ঠিক আছে, এন্ডেমিক কান্ট্রিজ গুলো হচ্ছে ম্যালেরিয়াটাকে এন্ডেমিক ডিসঅর্ডার। তো এটা হচ্ছে কি দিস মেজরিটি অফ দিস কেসেস অ্যারাউন্ড 75% আর কজ বাই পটেনশিয়ালি ফ্যালসিপেরাম প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা দিয়ে হয়। তাহলে হচ্ছে কি এটা আপনার আসে পরীক্ষাতে যে আপনার হচ্ছে গিয়ে মেজরিটি অফ ম্যালেরিয়া এটা কোন মানে ইয়ে দিয়ে মাইক্রো অর্গানিজম দিয়ে হয়, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। আমার কারণ অনেকগুলো আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম, মানে অনেকগুলো আছে, হ্যাঁ। তো এগুলোর মধ্যে সব থেকে কমন যেটা দিয়ে হয় ম্যালেরিয়া সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দিয়ে হবে। এখন দেখেন এখানে এই যে ড্রাগস এর মধ্যে কি কি আমরা দিই, আমরা তো জানি যে আর্টিসোনেট হতেছে ড্রাগস অফ ম্যালেরিয়া চয়েস, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে কি ওই যে বিফোর ট্রাভেল টাইম এন্ড আফটার ট্রাভেল এটা একটু দেখতে হবে। দেখেন এটা হচ্ছে কি যদি প্রোগুয়ানিল অ্যাটোভাকুইন ম্যালোরন যেটা, এটা হচ্ছে জিআইটি আপসেট করে, আপনারা হচ্ছে ড্রাগস এর সাথে একটা করে সাইড এফেক্ট করে ফেলবেন। কি কি দিই আমরা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ কি কি আছে, তাহলে অ্যাটোভাকুইন প্লাস প্রোগুয়ানিলটা হচ্ছে জিআইটি আপসেট করবে, ক্লোরোকুইনটা হচ্ছে হেডেক করবে, কন্ট্রা ইন্ডিকেটেড ইন এপিলেপসি আমরা দিব এটা, হ্যাঁ উইকলি আমরা দিতে পারি এটা। যারা হতেছে কি আপনার প্রোফাইলেক্সিস হিসেবে যাবে, ধরেন কোন একটা পেশেন্ট সে প্রেগনেন্ট না কিন্তু সে হতেছে আপনার একটা ওই যে এন্ডেমিক এরিয়াতে যাবে ম্যালেরিয়াল, তো সেই ক্ষেত্রে আপনি তাকে প্রোফাইলেক্সিস হিসেবে আপনি হচ্ছে এটা উইকলি করে ক্লোরোকুইন দিতে পারেন, কিন্তু দিলে এটা কি হয় মাথা ব্যথা করে। ওকে, অ্যাটোভাকুইনের সাথে প্রোগুয়ানিল যদি ম্যালারনটা দেয় এটা জিআইটি আপসেট করবে, ক্লোরোকুইন দিলে যে সেম থিং হেডেক হবে, হ্যাঁ 2বার দিছে। ডক্সিসাইক্লিন দিলে কি হতে পারে, ফটোসেনসিটিভিটি হতে পারে, ঠিক আছে, ইসোফেজাইটিস হতে পারে। মেফ্লোকুইন এটা ল্যারিয়াম নামে পাওয়া যায়, সেটা কি হয় নিউরোসাইকিয়াট্রিক ডিস্টারবেন্স হয়, ডিজিনেস হয়, কন্ট্রা ইন্ডিকেটেড ইন এপিলেপসি, তাদেরকে আমরা দিব না, এটাও হচ্ছে আমরা উইকলি দিই। এটা হচ্ছে গিয়ে মেফ্লোকুইন আর একটা হচ্ছে ক্লোরোকুইন, দুইটাই কিন্তু আপনার হেডেক করবে এবং দুইটাই হচ্ছে গিয়ে আমার এপিলেপসিতে কন্ট্রা ইন্ডিকেটেড, দুইটাই হচ্ছে আমি সপ্তাহে একবার করে দিব। ওকে, আরটা কি প্রোগুয়ানিল এটা আবারও দিয়ে দিছে, ঠিক আছে। এখন দেখেন এই অ্যাটোভাকুইন এটা হচ্ছে ট্রাভেল করার 1 থেকে 2 দিন আগে আমরা দিব দিব আর 7 দিন পর্যন্ত হইতেছে কি মানে শেষ হওয়ার পরেও, ট্রাভেল শেষ হওয়ার পরেও 7 দিন পর্যন্ত এটা কন্টিনিউ করব।
ক্লোরোকুইন নিলে হচ্ছে 1 সপ্তাহ আগে থেকে দিব, 4 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করবো। দুইটা হচ্ছে সেম। ডক্সিসাইক্লিনটা হচ্ছে 1 থেকে 2 দিন আগে থেকে নেওয়া শুরু করবো, 4 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করবে। ম্যাফ্লোকুইনও হচ্ছে গিয়ে আপনার 2 থেকে 3 সপ্তাহ আগে থেকে শুরু করবে, 4 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করবে। ম্যাক্সিমাম হচ্ছে 4 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করে, এক্সেপ্ট আমার অ্যাটোভাকুইন মানে ম্যালারন, আর একটা হচ্ছে ম্যালারন টাইপ, এক্সেপ্ট ম্যালারন। ডাবল বার আসছে তো, এক্সেপ্ট ম্যালারন, বাদ বাকি সবই আমি হচ্ছে ঘুরে আসার পরেও 4 সপ্তাহ মানে 1 মাস পর্যন্ত এই অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ গুলা কন্টিনিউ করবো, ঠিক আছে? আচ্ছা, প্রেগন্যান্সিতে আমার কি হবে? প্রেগন্যান্ট ওম্যান শুড বি অ্যাডভাইসড টু অ্যাভয়েড ট্রাভেলিং। এখন প্রেগন্যান্ট ওম্যান সে হচ্ছে গিয়ে ধরেন সাপোজ একটা প্রেগন্যান্ট ওম্যান, কিন্তু সে ইউএন এর আন্ডারে কাজ করে, হ্যাঁ, তাকে হচ্ছে গিয়ে তখন দিল যে সে তাকে হচ্ছে সোমালিয়া যেতে হবে বা অস্ট্রেলিয়ার কোনো একটা প্রিমিসেসে যেতে হবে। তো তাকে আমি কি বলবো? সে আসছে আমার কাছে পেশেন্ট, যে আমি যেখানে যাব আমার ট্রাভেল আছে সামনে, এখন আমার হচ্ছে গিয়ে এন্ডেমিক, ওই এলাকা হচ্ছে ম্যালেরিয়াল এন্ডেমিক, তাকে আমি কি বলবো? তাকে বলবো যে আপনি যায়েনই না, হ্যাঁ। তাকে বলবো আমি হচ্ছে শুড বি অ্যাডভাইস টু অ্যাভয়েড দ্য ট্রাভেলিং। Diagnosis also be difficult as parasite may not be detectable in blood film due to placental sequestration। কারণ কি, ওকে আমি ও গেলেই হচ্ছে ম্যালেরিয়া হবে, ম্যালেরিয়া হলে হচ্ছে বাচ্চার সমস্যা হবে, হ্যাঁ, বাচ্চার হতে এফজিআর হবে, প্রিম্যাচুরিটি হবে। যদি যাইতেই হয় তাহলে তাকে আমি কি বলবো? যে তাকে যে আমি ডায়াগনোসিস করবো যেটা কি প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম না প্লাজমোডিয়াম ওভালি না প্লাজমোডিয়াম ম্যালেরি, কি কোনটা দিয়ে হয়েছে, এটা আমি ডায়াগনোসিস ঠিক মতো করতে পারবো না। বিকজ অফ কেন? কারণ হচ্ছে কি প্লাসেন্টাল সিকোয়েস্ট্রেশনের জন্য ব্লাড ফিল্মও হচ্ছে ঠিক মতো আসে না, প্যারাসাইট গুলাকে ডিটেক্ট করা যায় না, ঠিক আছে? এখন যদি ট্রাভেল সে অ্যাভয়েড নাই করতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কি দিব? সেক্ষেত্রে আমরা তাকে দিব হচ্ছে ক্লোরোকুইন, ক্যান বি টিকেন। প্রোগুয়ানিলটা আমরা দিতে পারি, কিন্তু সাথে আমার সাপ্লিমেন্টেশন হিসাবে কি দিতে হবে? ফলিক অ্যাসিড দিতে হবে। ম্যালারনটা দিতে পারি, ম্যালারনটা দিলে হতেছে কি আমার অ্যাডভাইস টু অ্যাভয়েড দিস ড্রাগ আনলেস এসেনশিয়াল ইফ টেকেন দেন ফোলেট সাপ্লিমেন্ট শুড বি গিভেন, রাইট? আচ্ছা, মেফ্লোকুইনটা হচ্ছে কি মেফ্লোকুইন নিলে, আর ডক্সিসাইক্লিন তো আমি দিবই না, হারাম, কন্ট্রাইন্ডিকেটেড। আর মেফ্লোকুইন নিলে আমার হচ্ছে গিয়ে অ্যাডভাইস করতে হবে, কশাসলি নিতে হবে, ঠিক আছে? তাহলে ক্লোরোকুইন দিতে পারবে সে। প্রোগুয়ানিল নিলে তার হইতেছে গিয়ে 5 মিলিগ্রাম করে ফলিক অ্যাসিড নিতে হবে। ম্যালারন নিলে হইতেছে গিয়ে আপনার আনলেস এসেনশিয়াল। ওকে, ডান। এখন আর কি নিতে পারে সে? ইট ইজ এগেন অ্যাডভাইজেবল টু অ্যাভয়েড ট্রাভেল টু ম্যালেরিয়া এন্ডেমিক রিজন উইথ চিলড্রেন ইফ অ্যাভয়েডেবল। মানে তাকে কি, তাকে আমি বলবো যে আপনি যাবেন না, ট্রাভেল করতে যাবেন না এবং বাচ্চাকেও নিবেন না। কিন্তু এখন তার যদি আনএভয়েডেবল হয় তাহলে সে কি করবে? তার হচ্ছে গিয়ে সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে। চিলড্রেন ম্যালেরিয়াল প্রোফাইলাক্সিস না নিলে সিরিয়াস কমপ্লিকেশন হবে। আর তাকে আমরা কি বলতে পারবো? যে বাচ্চা হচ্ছে গিয়ে নিলে ডিইটি, যেটা হ্যাঁ ডাই ইথাইল টবিউলামেট, এটা হচ্ছে গিয়ে 20 থেকে 50% ক্যান বি ইউজ ইন চিলড্রেন ওভার 2 মান্থ অফ এজ। বাচ্চার 2 মাস হয়ে গেলে সে হচ্ছে ডিইটি নিতে পারবে। আর ডক্সিসাইক্লিনটা হচ্ছে গিয়ে ইউকেতে লাইসেন্স ওভার দ্য এজ অফ 12 ইয়ার্স পর্যন্ত। ওকে, এই আর কি। কিন্তু তার ইয়েতে ফার্স্ট যদি বলে যে ফার্স্ট আপনি অ্যাডভাইস কি করবেন, সেটা হচ্ছে অ্যাভয়েড জার্নি, অ্যাভয়েড ট্রাভেল টু দ্য এন্ডেমিক এরিয়া, ঠিক আছে? আচ্ছা, ওভারিয়ান এনলার্জমেন্টে আমরা আসি। এটা হচ্ছে ইনিশিয়াল ইমেজিন মডালিটি ফর সাসপেক্টেড ওভারিয়ান সিস্ট অর টিউমার ইন দ্য আল্ট্রাসাউন্ড। তাহলে ইনিশিয়ালি আমরা ওভারিয়ান এনলার্জমেন্ট কিসে দেখি? সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ডে দেখবো। এবং রিপোর্টের মধ্যে কি হতে পারে? ওই যে বললাম যে সিম্পল, আর একটা হচ্ছে কমপ্লেক্স। সিস্টের 2 রকমের ফিচার আছে, একটা হচ্ছে একটা সিম্পল সিস্ট, একটা হচ্ছে কমপ্লেক্স সিস্ট। সিম্পল মানে কি? সিম্পল মানে হচ্ছে ইউনিলকুলার, হ্যাঁ, একটা জায়গায় হয়েছে, এক পাশে হয়েছে, এবং এটা হচ্ছে মেইনলি হচ্ছে কি ফিজিওলজিক্যাল হতে পারে বা বিনাইন হতে পারে, সিম্পল সিস্ট হতে পারে, ঠিক আছে? ফিজিওলজিক্যাল আর বিনাইন হতে পারে। আর কমপ্লেক্স সিস্টে কি হবে? এটা হচ্ছে মাল্টিলকুলার হবে, 2 পাশে হবে, বাইল্যাটারাল হবে, মাল্টিলকুলার হবে, এবং মোর লাইকলি দা সাইন অফ ম্যালিগনেন্সি। কি কি থাকতে পারে? প্যাপিলা প্রেজেন্ট থাকতে পারে, হেমোরেজ থাকতে পারে, ঠিক আছে, অ্যাসাইটিস থাকতে পারে। এগুলো হচ্ছে কমপ্লেক্স সিস্টের ফিচার। এখন প্রি মেনোপজাল ওমেন যদি হয় তাহলে হচ্ছে কনজারভেটিভ অ্যাপ্রোচ মে বি টেকেন ফর ইয়াঙ্গার ওমেন স্পেশালি লেস দ্যান 35 ইয়ার্স ওল্ড অ্যাজ ম্যালিগনেন্সি ইজ লেস কমন। 35 ইয়ার্স এর নিচে ম্যালিগনেন্সিটা হচ্ছে লেস কমন। সিস্টটা যদি হচ্ছে স্মল হয়, লেস দেন 5 সেন্টিমিটারের নিচে যদি হয় তাহলে হচ্ছে এবং যদি সিস্টটা সিম্পল থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? ওই যে আপনার ফলো আপে রাখবো পেশেন্টকে 8 থেকে 12 মাস সপ্তাহ পর পর, মানে হতেছে কি 2 থেকে 3 মাস পর পর আমি হচ্ছে ফলো আপ করবো, আলট্রাসোনোগ্রাম করে করে দেখবো যে এই সিস্টটা কি পারসিস্ট করছে, নাকি হচ্ছে সিস্টটা বড় হইতেছে, নাকি সিস্টটা আগের মতোই আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার 8 থেকে 12 সপ্তাহ পর পর দেখবে, 2 থেকে 3 মাস পর পর আমরা হচ্ছে ফলো আপ করে করে দেখবো, ঠিক আছে? আর পোস্ট মেনোপজাল ওম্যানকে এটা হচ্ছে ফিজিওলজিক্যাল সিস্ট ভেরি আনলাইকলি। পোস্ট মেনোপজালের সিস্ট মানে হতেছে ইট ক্যান বি ম্যালিগন্যান্ট, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে? ওই যে সিস্টের সাইজটা দেখতে হবে এবং গাইনোকোলজিক্যাল অ্যাসেসমেন্টের জন্য পাঠিয়ে দিব। ওরা কি করবে? আলট্রাসোনোগ্রাম অ্যালং উইথ টিভিএস প্লাস CA 125
ওইটা দিয়ে আমাদের আরএমআই ক্যালকুলেশন করবে। আরএমআই ক্যালকুলেশন করে যদি 200-র উপরে থাকে তার মানে এটা ম্যালিগন্যান্সি, তার মানে এটা সবকিছু কেটে ফেলতে হবে, রাইট? সোডিয়াম ভ্যালপোরেট কিছু না, এটা একটা স্টাডি দিয়ে রিডিং দেন, আর কিছুই নাই এখানে। হ্যাঁ, অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোম ইন ইটসেলফ ইম্পর্টেন্ট। হুম, হ্যাঁ, এটা তো important। এটা আছে, breast cancer, semen analysis, injectable, এগুলো লেকচার তো অনেকগুলাই আছে। 5 মিনিট ব্রেক নেবেন? আসরের আজানের নামাজের জন্য কি 5 মিনিট ব্রেক চান? তাহলে আমরা 5 মিনিট ব্রেক দিয়ে আবার শুরু করব, 5টা 10 থেকে শুরু করব। ফাতেমা আপু, শারমিন আপু, আপনার কি কেউ ব্রেক চান 5-7 মিনিট? জি আপু। ওকে, তাহলে আসরের নামাজের জন্য যারা নামাজ পড়তে চান 5 মিনিট ব্রেক, আমরা ঠিক 5টা 10-এ শুরু করব। হ্যাঁ, আমাদের আর বেশি নাই। ওভার এনলার্জমেন্ট শেষ, সোডিয়াম ভ্যালপোরেট শেষ, আমরা অ্যান্টিফসফোলিপিড শিখে শুরু করব। হ্যাঁ আপু।